সুপ্রভাত, স্বাগতম। জানেন, আমাদের প্রত্যেকের জীবনের চলার পথে একটা জার্নি বলে একটি কথা আছে, জার্নি। এবং এই জার্নিটা শুধু চলা নয়, তার সঙ্গে নানান অভিজ্ঞতা সঞ্চয় করা। এবং সঞ্চয় করার জায়গাটা এমন অনেকেই রয়েছেন যে 80-90 বছর বয়স হয়ে গেছে, তার জার্নির মধ্যে তেমন কিছুই নেই। হয়তো ছাপোষা কেরানির কাজ করেছেন সরকারি অফিসে, হ্যাঁ ভালোই খাওয়া দাওয়া করেছেন, মাঝে মাঝে এদিকে ওদিকে একটু বেড়াতে টেড়াতে গেছেন, এই অবধি। তারপরে বয়সকালে পাড়ায় আড্ডা মেরেছেন, এক সময় অসুস্থ হয়ে বাড়িতে, তারপর মৃত্যু। তো এই লোকটি যখন মারা গেল, তখন কিছু লোকের ভিড় হলো শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বছর কেন 2 মাস ঘুরতে না ঘুরতে লোকটাকে ভুলে গেল সবাই। এটা বাস্তব সত্য, এর আগে পরে কিছু নেই। কিন্তু এই পৃথিবীকে আপনার দেওয়ার অনেক কিছু আছে, সবাইকে পারে। অনেকে বলবে যে আমার তো পয়সা নেই, আমি দেবো কি? পয়সায় সব সময় বড় কথা না, ট্যালেন্টটা হচ্ছে গিয়ে বড় কথা। আপনার যদি ট্যালেন্ট হয়, পৃথিবী আপনাকে খুঁজে নেবে। তা যতই অপরিষ্কার হোক না কেন পৃথিবীর অবস্থান। আমার বন্ধু দেবাচার্য এসছেন, তাকে ওয়েলকাম করি। হি ইজ লুকিং বিউটিফুল আজকে। দেবাচার্যজির বয়স হয়তো বিরাট কিছু না, কিন্তু তার জার্নিটা খুব ইন্টারেস্টিং। জার্নিটা কীরকম জানেন তো? যে ভারতের নানান তীর্থস্থানে গেছে। এবার আপনারা বলবেন যে এ তো অনেকেই যায়, অমুক তীর্থস্থানে যাচ্ছি। ভাই, তুমি যদি ওই তীর্থস্থানে যাও, এত টাকা দাও, তোমার ভবিষ্যৎ আমি তৈরি করে দেবো, তা নয়। ওনার জার্নিটা খুব টিপিক্যাল। উনি এখান থেকে গাড়ি নিয়ে গেছেন, গিয়ে তিরুপতি ঘুরে, মধ্যপ্রদেশ ঘুরে, ছত্তিশগড় ঘুরে, তিনি একসময় ঢুকে গেছেন উড়িষ্যায়। এবং উড়িষ্যায় ঘুরে, উড়িষ্যার লিঙ্গরাজ টেম্পল থেকে শুরু করে, পুরীর মন্দির থেকে শুরু করে, ফের টুকটুক করতে করতে এলেন। আবার কালী পুজোর দিন তিনি চলে গেলেন তার তারাপীঠে। তাহলে জার্নিটা কি হলো এবার? তিরুপতি থেকে তারাপীঠ, 2 ত। এবং এই 2 তয়ের মধ্যে একটা কথা আমি বলবো, যে তারাপীঠের যে সংস্কৃতি কালী পুজো, আমি জানি উনি কি বলবেন, তার সঙ্গে তিরুপতির কোনো সম্পর্ক নেই, একেবারে ডিফারেন্ট। লুঙ্গি পরা লোক, তাদের কালচার, তাদের ইয়ে। আবার উড়িষ্যায় আসলে তাদের ভাষাগত জায়গা থেকে শুরু করে, গলায় একটা টিপিক্যাল সেই ইয়ের মালা, আর ধুতি, আর গামছা, বিশেষ করে উড়িষ্যার গামছা, তাদের সংস্কৃতি আবার আরেক রকম। তাহলে এক একজন এক একভাবে তাদের ঈশ্বরকে ডাকছেন। কিভাবে ডাকছেন, কেন ডাকছেন, কতটুকু কি পাচ্ছেন? আচ্ছা, যে লোকটা তিরুপতি বা দক্ষিণ ভারতে ঈশ্বরকে ডাকছেন, বা তিনি ঈশ্বরকে ডেকে তার নাম খ্যাতি হয়েছে, সে কি ফালতু? যে তারাপীঠে যায় তার থেকে ফালতু? তা তো হয় না। তো ফলে ব্যাপারটা কি হচ্ছে, যে ঈশ্বর বনবন করে ঘুরছেন, ঈশ্বর স্থির রয়েছেন, আপনি বনবন করে ঘুরছেন, ঈশ্বরের নানান রূপ দেখছেন। আচ্ছা, এখানে এই রূপ, আচ্ছা ওখানে ওই রূপ, যা জগন্নাথ তাই তো তিরুপতি, রূপটা খালি পাল্টাচ্ছে। এই অভিজ্ঞতা, এই জার্নি আমার ধারণার কারণ নেই। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার। না, স্পেশালি হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমি বলি, মন্দির কালচারটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে হয়তো আমাদের এখানে সমসাময়িক কিছু কিছু মন্দিরের নাম খুব উল্লেখযোগ্য। দক্ষিণেশ্বর আছে, কালীঘাট আছে, তারাপীঠ আছে, এটা আমাদের এখানকার। কিন্তু একটা হয়তো অনেকটা দূরে। কিন্তু সাউথের ক্ষেত্রে আমি দেখলাম যে মন্দিরের ব্যাপার বা মন্দিরে যাওয়ার ব্যাপার, পুজো অর্চার ব্যাপারটা অনেক বেশি এফেক্টিভ, একটু গোড়া আছে। হ্যাঁ, আর ইভেন কি ওরা যেটা পরে সেটা লুঙ্গি না, ওরাদেরটাও ধুতি, ধুতিটা একটু আলাদা স্টাইলে, তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আর মজার ব্যাপার হচ্ছে প্রতিটা ঠাকুরেরই, হ্যাঁ ঈশ্বর তো এক এবং অবিনশ্বর, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে রূপটা তো আমাদের জানা উচিত না। কুর্মকেও আমরা দেখেছি, আমরা নারায়ণকেও দেখেছি, বড়কেও দেখছি, আমরা কল্কিকেও দেখবো আগামী দিনকে। তো প্রতিটা জায়গাকে যে পার্ট বাই পার্ট এক একটা অবতার হিসেবে এসছে, বা এক একটা মানুষ এক একটা জিনিসকে ধরে নিয়ে যে আকারে পুজো করেছেন, সেটাকে আমার মনে হয় এটা ভারতীয় সভ্যতার একটা পার্ট। তো সেটাকে জানা অবশ্যই দরকার। এবং এছাড়া এমন কিছু জায়গা আছে বা আশ্রম আছে, যেগুলো সম্পর্কে হয়তো আমি আগামী দিন টিভিতে অবশ্যই আলোচনা করব। যে একটা নৈনিতালে একটা মন্দির আছে, আশ্রম আছে, যে আশ্রমটা হচ্ছে নিম করলি বাবার। এবং বর্তমানে হয়তো এই সোশ্যাল মিডিয়ার জগতে
খানিকটা নিমকরলি বাবা পরিচিতি লাভ করেছে। কিন্তু যারা জানেন না এই নিমকরলি বাবার মাহাত্ম্য যদি আমরা বলি হনুমানজির সাথে রাখা হয়, মানে হনুমানজির যেরকম ক্যাপাসিটি নিমকরলি বাবার ক্যাপাসিটি প্রায় সেম এইরকম ধরে রাখা হয়। তো ছোট ছোট দুটো একটা উদাহরণ আমি দিতে পারি, কিন্তু তার আগে বলি তিরুপতি যাত্রা অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা লাইফে মানুষের লাইফে করা উচিত। আমি আগের দিনকে বারবারিককে নিয়ে আলোচনা করেছিলাম, মানে কৃষ্ণের আশীর্বাদ এবং কি হলো খাটুশ্যাম যাকে আমরা বলি রাজস্থানে আছে, তাকে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের কিছু করার নেই, যারা মনে করছেন যে চোখের জল ছাড়া আমার কাছে আর কিছু নেই, দেবাচার্য নয়, অবশ্যই রাজস্থানে একবার যান, খাটুশ্যামের মন্দিরে যান, তারপর রিটার্ন আসুন এবং আপনি দেখুন আপনার লাইফে চেঞ্জ হয়েছে কিনা। এটা সব থেকে বড় জিনিস। আমি কোনোদিনও আজ অব্দি মনে হয় না টিভিতে বসে কাউকে বলেছি যে আপনি আমার কাছে আসুন, এবং কোনোদিন বলেন না। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নিমকরলি বাবাকে নিয়ে যদি আমি আলোচনা করি, নিমকরলি বাবার প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো এক সময় উনি ট্রেনে করে যাত্রা করছিলেন এবং চেকার এসে বললেন যে এরকম অনেক সাধু যাত্রা করে, চলো নামো, বলে ওনাকে নামিয়ে দেওয়া হয়। স্টেশনটার নাম ছিল ঔরঙ্গাবাদ, ঠিক আছে, এবং ওনাকে নামিয়ে দেওয়া হয় যে অনেক হয়েছে, চলো নেমে বসে থাকো। উনি নেমে বসেছিলেন, ড্রাইভার অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিল ট্রেনটাকে স্টার্ট করতে পারেনি। যখন গার্ড পেছন দিক থেকে দেখে এসে চিনতে পারে, বলে আপনি কি করেছেন স্যার, আপনি উঠুন ট্রেনের মধ্যে, আপনি না উঠলে ট্রেন স্টার্ট হবে না। নিমকরলি বাবা ট্রেনে ওঠে এবং ট্রেন স্টার্ট হয়। সব থেকে মজার ব্যাপার, অনেকগুলো অলৌকিক ঘটনা। মানে সব থেকে বড় জিনিস হচ্ছে কার্গিল ওয়ারের সময় সেই গ্রামেরই কোনো এক মা কাঁদছে যে ওইখানে প্রচুর ছেলে মারা যাচ্ছে, ইন্ডিয়ান সোলজার মারা যাচ্ছে, বডি আসছে কফনে করে। তো ছেলের দুদিন ধরে কোনো ফোন আসেনি, মা বাবা খুব চিন্তিত, এবং ঘরের মধ্যে থেকে একটাই আওয়াজ বাইরে অবধি আসছে। সেই সময় গেটের সামনে দিয়ে পার হচ্ছিলেন নিমকরলি বাবা। তো বললো যে এত কান্নাকাটি কেন তোমার পরিবারে, গিয়ে জিজ্ঞাসা করছি, তো মা বললো যে আমার ছেলে এরকম কার্গিল ওয়ারে রয়েছে, তো সাংঘাতিক ব্যাপার, আমি বুঝতে পারছি না যে ও বেঁচে আছে কি নেই, দুদিন যাবত আমার কাছে কোনো খবর নেই, তো বাবা একটা ব্যবস্থা করো। তো বাবা বললেন যে ঠিক আছে, আমি আজকের রাত্রে তোমার বাড়িতে থাকবো, আজকে রাত্রে আমি তোমার বাড়িতে ঘুমাবো। বাবা উনি হয়তো মনে মনে সব জানতেন, উনি আর সেই ক্ষমতা প্রদত্ত একদম, এবং বললো আমাকে একটা কম্বল দাও। সারা রাত উনি শুয়েছেন এবং ছটপট করেছেন, ছটপটের আওয়াজটা পাশের ঘর থেকে বাবা মা পেয়েছেন। হ্যাঁ, তো হওয়ার পরে পরের দিনকে সকালে যে কম্বলটা ওনাকে দেওয়া হয়েছিল ঢাকা দেওয়ার জন্য, উনি কম্বলটা ভালো করে বেঁধে বলে এটা দেখবে না এর মধ্যে কি আছে, এটা নিয়ে গিয়ে তোমরা সামনের নদীতে গিয়ে ভাসান দিয়ে দাও, মানে বিসর্জন দিয়ে দাও। তো মজার ব্যাপার হচ্ছে যে এই বিসর্জন দেওয়া অবধি বাবা মা যখন নিয়ে যাচ্ছে তখন দেখছে ওটার মধ্যে সাংঘাতিক ওয়েট, কম্বলটার মধ্যে সাংঘাতিক ওয়েট। হওয়ার পরে যেই বিসর্জন দিয়ে বাড়িতে এসছে, তো গ্রামে তো ওই একটাই ফোন, তখন 99 কি আছে, তো তখন ওই কোথাও একটা ফোন আছে, দেখলো ছেলের ফোন এসে, বললো মা আমি জানি না কাল রাত্রিবেলায় আমার সামনে এসে কে বাঁচিয়েছে, আমি পুরো একদম এনিমিদের মুখের সামনে ছিলাম এবং ওরা কন্টিনিউয়াসলি আমাকে গুলি করেছে, কিন্তু আমার গায়ে একটা গুলি পর্যন্ত লাগেনি। তো সত্যি ঘটনা, এগুলো কোনো মিথ্যা না, বা আমি কোনো কিছু বানিয়ে বলছি এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যারা মনে করবেন যে কোনো কারণে আমি দেবাচার্যখানে বানিয়ে বলছি, একবার জাস্ট নিমকরলি বাবার মন্দির ঘুরে আসুন, স্বাভাবিক। তো আপনার সেই অভিজ্ঞতাগুলো আমরা নেব না। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো যাদের বিশ্বাস আছে তাদের মধ্যে আমার মনে হয় ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ আছে, যাদের নেই তাদের মধ্যেও আশীর্বাদ আসবে, তখন তারা ঈশ্বরমুখী হবেন। তো এইটা আমার দৃঢ় বিশ্বাস। স্পেশালি যে কয়েকটা রাশি নিয়ে আজকে ভেবেছিলাম, আমি যেটা জিজ্ঞেস করছিলাম, ধরুন অলমোস্ট নভেম্বর তো এসে গেল, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একদম এটা একটা পার্ট, একটা শীতের শৈত্য আবহাওয়া একদম। তো এইখানে রাশিদের কি অবস্থান হবে? 3-4টে রাশির ক্ষেত্রে একটু মানে কি বলবো গুরু গম্ভীর ব্যাপার আছে, বাকিদের ক্ষেত্রে এমন খুব একটা নেই। আমার মনে হয় স্বাভাবিকভাবে একটু বেশি সাবধানতাটা রাখা উচিত সংসারের জন্য। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে, নেগেটিভ কিছু এফেক্ট ফ্যামিলির ক্ষেত্রে পড়তে পারে, যেগুলো আমার মনে হয় যে তারা চাইলে হয়তো অগ্রিম
কিছু রিকভারি করতে পারেন। এবং যদি মনে হয় প্রয়োজন মনে হয়, স্পেশালি নভেম্বরের যে অমাবস্যাটা যে বুধবার দিনকে আছে, এবং সেটাকে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, 20 তারিখ, তো সেটাকে কাজে লাগাতে পারেন। এবং আমার মনে হয় এই 3 মাসের মধ্যে ফ্যামিলির মধ্যে ডিস্টারবেন্স বেশ কিছু জিনিস আপনারা চোখে পড়তে পারে। মকর রাশির ক্ষেত্রে একটা কথা আছে না, স্বজন ধনবিয়োগ, তো স্পেশালি অর্থনৈতিক জায়গা থেকে স্পেশালি স্বজনের ক্ষেত্রেও একটা চাপ আসতে পারে মকর রাশির ক্ষেত্রে, সেটা একটুখানি মাথায় রাখা দরকার। কুম্ভ রাশির ক্ষেত্রে একটু গুরুগম্ভীর ব্যাপার আছে, দূরে যাত্রা করাটা এই মুহূর্তে মানে না করাটাই বেটার, তাহলে পরে সমস্যা আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থান নিয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা আছে, সেগুলোকে আমার মনে হয় একটু মাথায় রেখে একটু ঠান্ডা মাথায় চলা বেটার। আর এই অমাবস্যাটার কথা এই কারণে বললাম, দেখুন দীপান্বিতা অমাবস্যা অবধি একটা রেস বেরিয়ে গেছে, এই অমাবস্যাটাতে তার একটা এফেক্ট অবশ্যই থাকে। শুধু তাই না, এই অমাবস্যাটাকে যদি বুধবার, আমি সবসময় একটাই কথা বলি, খনার বচন অনুযায়ী মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আজকে যদি দীপান্বিতা অমাবস্যা রবিবার দেখে পড়ে, আজকে যদি কোনো কারণে বকুল অমাবস্যা বৃহস্পতিবার দেখে পড়ে, তার যে এফেক্ট আমাদের পুজো করলে যে এফেক্টটা আমরা পাবো, তার থেকে অনেক বেশি এফেক্ট কিন্তু মঙ্গলবার, শনিবার, বুধবার, শুক্রবার, এই জিনিসগুলোর এফেক্ট কিন্তু অনেক বেশি থাকে। তো এই অমাবস্যাটাকে স্পেশালি কাজে লাগান। যদি মনে হয় ফ্যামিলিতে সত্যি কেউ খুব অসুস্থ হয়ে রয়েছে বা প্রচণ্ড প্রবলেমেটিক চলছে অর্থনৈতিক কারণে, আমার মনে হয় এই অমাবস্যাটাকে স্পেশালি কাজে লাগাতে পারেন, অনেক বেশি কী বলবো এফেক্টিভ এবং কাজ পাবেন। তো সুতরাং এই যে ব্যাপারগুলো রয়েছে, যে এক একটা অমাবস্যা, আমি যেটা গোড়াতেই বলছিলাম যে জার্নি, তো এই অভিজ্ঞতাগুলো তো তিনি নানান ভারতবর্ষের নানান জায়গা থেকে তিনি সংগ্রহ করেছেন, সেখানকার দেখেছেন। সেখানেও মানুষ যায় কেন, বিভিন্ন ঈশ্বরের কাছে মানুষ যায় কেন, বা আল্লাহর কাছে যায় কেন, বা জেসাসের কাছে যায় কেন? যায় হচ্ছে যে আমি একটু ভালো থাকি, আমার পরিবার একটু ভালো থাকুক, এটা তো মূল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেইটের যে অভিজ্ঞতা উনি পেয়েছেন বা এই জায়গাগুলোতে গেছেন, সে মারাত্মক। লিঙ্গরাজ টেম্পলে আপনারা অনেকেই হয়তো গেছেন, আমি গেছি, কিন্তু লিঙ্গরাজ টেম্পলের যে মহিমা বা যে ভূমিকা মহাদেবের, তো সেই ভূমিকা বা আমরা জানি কোথায়? তাহলে এই যে স্প্যানটা রয়েছে জানুয়ারি অবধি, এই যে যা উনি বললেন যে এই যাত্রাগুলো আটকাও, খুব তো উনি বেশি কিছু বললেন না, সামান্যই বললেন। কিন্তু আমি আরেকটু ডিটেল তার কাছ থেকে জানতে চাইবো, যেটা যে খারাপ হলে কতদূর খারাপ, খারাপ না হলে কতটা সেফ। আমি জানি যে কতদূর খারাপটাতে উনি বিশ্বাস করেন না, ও আমি বলবো না, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যালো, বলুন স্যার। আমি কৌশিক ভৌমিক বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? স্যার, হাওড়া থেকে। নিজের ব্যাপারে? হ্যাঁ, আমার ব্যাপারে একটু জানতে চাই। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 23/8/78। বুঝতে পারলাম না। 23/8/78। হ্যাঁ, দুপুর 3টে। দুপুর 3টে? হ্যাঁ, হাওড়া। কোথায়? হাওড়াতেই? হ্যাঁ। বুধবার বেশ। ছিল তো? হ্যাঁ, বুধবার। কৌশিকবাবু, মেষ রাশি, ধনু লগ্ন, জানা আছে কি? হ্যাঁ, এটা জানি। ওকে। অশ্বিনী নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, অতি অল্প বয়স থেকেই প্রেশার নেওয়া শুরু হয়ে গেছে। দেবগণ। আচ্ছা, শুক্রটা নিচস্থ রয়েছে, বাকি বকরি হচ্ছে বুধ, তুঙ্গি হচ্ছে বৃহস্পতি। ভেরি গুড। শুক্র নিচস্থ? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাঁ, শুক্র মঙ্গল রাহু একত্রে জন্মছকের মধ্যে রয়েছে, যেটা নিয়ে চিন্তার কারণ। আচ্ছা, লগ্নের সেকেন্ড থার্ড কিছু নেই। 4th হাউসে কেতু, 1 2 3 4, 5-এ চন্দ্র, 6-এ কিছু নেই, 7-এ কিছু নেই, 8-এ বুধ বৃহস্পতি। বৃহস্পতি তুঙ্গি, কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টম ঘরে না, যতটা এক্সপেকটেশন সেই অনুযায়ী রেজাল্টটা পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। রবি শনি একত্রে, নবমে দশমে হচ্ছে শুক্র মঙ্গল রাহু। জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা একটুখানি আছে, মানে যে পরিমাণ কাজ জানেন, হ্যাঁ, যতটা স্যাটিসফ্যাকশন থাকা উচিত সেই জায়গাটা। স্পেশালি বৈবাহিক জায়গাটাও আমার মনে হয় যে বিয়ে যদি জটুক বিচার করে হয়ে থাকে তাহলে বেটার। হ্যাঁ, আর বাকি হচ্ছে মুখের কাছে এসে সব জিনিসগুলো
হারিয়ে ফেলা, না পাওয়া, এটা একটা বড় সমস্যা। যাই হোক, ওনার কি প্রশ্ন আছে সেটা বলুন। বলুন। আপনি তো শুনলেন অনেক কথা, হ্যাঁ স্যার, হ্যাঁ একদম একদম ঠিক কথাই। ওনার কথাগুলো বিয়ে বুঝতে হয়, মানে পেরেছেন? আমি বিয়ে করিও নি, তখন ইচ্ছা হয়নি। এখন বাবা মারা যাওয়ার কিছুদিন আগে বাবা মারা গেছে, তখন এখন মা প্রেশার করছে, বলছে কর 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 কর, একা একা থাকে তো এই ওটাও মা বলছিল। আর কেরিয়ারটা সত্যি কথা, লকডাউনের আগে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তারপরে মানে 2017-তে অ্যাক্সিডেন্ট হয় বাইক নিয়ে, তারপরে আবার লকডাউন পড়ে যায়, মানে দাঁড়াতে দাঁড়াতে লকডাউন পড়ে যায়। তারপরে এই করতে করতে এখন অনেক স্ট্রাগল করতে হচ্ছে, আবার নতুন করে শুরু করতে হচ্ছে সব। প্রচন্ড স্ট্রাগল আছে। ফলে এই যে স্ট্রাগল করতে হচ্ছে, যেটা দেবাচার্যজি বললেন যে আপনি যেটা এক্সপেক্ট করবেন, মানে আপনি এফোর্ট দিচ্ছেন বা পরিশ্রম করছেন, রিটার্ন লেস, কম। হ্যাঁ এই যে আপনার অ্যাক্সিডেন্টটা হলো বা কোভিডের টাইমে, বা আপনার তো আজকে অনেকটাই বয়স হয়ে গেছে ভাই, অন্য কিছু মনে করবেন না। শুক্র ডাউন উনি বললেছেন, শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ শুক্র ইজ রিলেটেড উইথ সেক্স। সে তো আপনাকে মেরে রেখে দিয়েছে, আমার বিয়ে হবে কি করে? না, বিয়ের জায়গাটাতে অবশ্যই একটা, আপনি তো বললেন তো বিয়ের হ্যাঁ, জটিলতা। এটা আচ্ছা, বললেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে কর্মক্ষেত্রে। তাহলে কি করা যায়? লাক্সারি লাইফ এর ক্ষেত্রে এই জিনিসগুলো একটুখানি কি করা যায়? তাহলে ওই আমার তো সবথেকে বড়, আমি উলবেড়িয়া থাকি, উলবেড়িয়া থেকে মানে পালিতে 6টা থেকে 8টা, ওই একটা টাইমটা প্রবলেম। আমি দেখেছি 8টায়, মানে আমি ট্রাই করেছিলাম, মানে আর আদার্স কোথাও মানে টাইমটা একটু আগের জায়গায় কোথাও আছে হাওড়ায়, আর কোথাও বসায় আমি জায়গা করতে চাই। হাওড়াতে বাড়িতে বসি আমি, হ্যাঁ 6টা থেকে 8টা, 5টা থেকে 8টা। 8টা থেকে 8টা ইয়ার্কি মারলে চলবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, আসুন। যদি আপনি মনে করেন নিশ্চয়ই আসবেন, উনি কাউকে আসতে বলবেন না। কিন্তু এটা ভালো লাগলো যে আপনার টাইমিংগুলো কিন্তু না, একদম হি সিরিয়াস। এবং আপনি বললেন খুব, মানে আপনি একটু ইন্টেলেকচুয়াল মার্কার মানুষ তো, সরাসরি শুক্রটা না ডাউন খুব আস্তে করে প্রথম দিকে বলে মেরে দিলেন। দেখুন, বিয়েই হয়নি বেচারা, কবে হবে? না, বিয়ে শুধু বিয়ে না, বিয়েটা দেখুন একদম লাইফের মূল মন্ত্র, এটা তো হতে পারে না। ঠিক আছে, লাক্সারি লাইফ দরকার আছে। লাক্সারি মানে মিনিমাম, হ্যাঁ মিনিমাম, যেটা হচ্ছে যে একটা বাড়ি নর্মাল নিজের নামে থাকা উচিত, বা নিজে একটা ছেলের স্বপ্ন কি থাকে, আমি বাড়ি করব, একটা গাড়ি থাকবে, এই জিনিসগুলো নর্মালি থাকে, বা সেভিংসের জায়গা। যার শুক্র মঙ্গল রাহু একত্রে রয়েছে না, শুক্র রাহু মানে কি, শুক্র অ্যাসেট দেয়, রাহু কি করে গ্রাস করে, কম্বিনেশনটা আপনি যদি মিলান তাহলে কি হবে, তার মানে ডেস্ট্রয় আলটিমেটলি। তো ওর লাইফে কী হয়েছে, শারীরিক জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ও বিছনায় পড়ে থাকছে, ও কাজের জায়গায় যখন দৌড়াচ্ছে শুক্র নিচস্থ, সেই পরিমাণ কাজ বা অর্থ ওর লাইফে আসছে না, তো বলুন। হ্যাঁ, ওর লাইফে সেই, তার জন্য টেনশন। গ্রহগুলোকে যদি আলাদা আলাদা একটু সেপারেট ভাগ করতে থাকেন, আপনি দেখবেন আলটিমেটলি ভাবটা আপনি বুঝে গেছেন। খুব ইজি ব্যাপার। খুব ভালো ফোনটা, এবং ফোনটার মাধ্যমে তাকে রেসপন্সটা খুব সুন্দর। হ্যাঁ, রেসপন্সটা খুব ভালো। এবং দেখুন, এগুলো তো এর বেশি এখান থেকে আলোচনা করা সম্ভব একদমই না, আমাদের তো একটা লিমিটেশন আছে। তবে আপনার পুরো ব্যাপারটাই তো পরিষ্কার জানানো হলো যে আপনি মানুষটা খারাপ না, কিন্তু আপনার দুর্ভাগ্য, এই যে কায়ামত বলে যেটা, দুর্ভাগ্য। একদমই মানুষ খারাপ নন, মানুষ হিসেবে যথেষ্ট ভালো, সব ঠিকঠাক লাইফে। যেহেতু আমরা বলি না যে কালসর্প দোষের পার্ট যদি থাকে তাহলে কি হয়, আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা বৃদ্ধি পায়। তো স্পেশালি আমার মনে হয় যাদের এইরকম সমস্যা আছে না, তারা অ্যাটলিস্ট কিছু করুন বা না করুন, বাড়িতে যে শিব ঠাকুর আছে তার মাথায় একটা বেলপাতা রেখে প্রত্যহ একটু গঙ্গা জল দিয়ে বাবাকে শান্তি দিন, এবং আপনি দেখবেন ওই শান্তিটা আপনার লাইফেও রিটার্ন আসছে। আপনার হয়তো অর্থ নেই এই মুহূর্তে, মানে যাদের কাছে অর্থ নেই, তাদের জন্য একটা ছোটোখাটো আমি উপাচার বলতে পারি, এটা আমি বলে দিলাম, সহজে বললি না এগুলো আমি টিভিতে বসে, তাও বলছি, যদি কোনো কারণে পারদের শিবলিঙ্গ মানে পাড়া শিবলিঙ্গ থাকে, তাহলে তার এফেক্টটাও অনেক বেশি ভালো আসে। আচ্ছা, যদি কোনো কারণে আপনার মানে জন্মচকে শেষ নাগের কালসর্প দোষ আছে, শেষ নাগের পেতলের যদি আপনার কাছে কি বলবো মূর্তি থাকে বা লিঙ্গটা থাকে, আপনার ঘরে বসান। শেষ নাগ শুধুমাত্র যে আমি কালসর্পের জন্য বলছি তা নয়, যে অ্যাক্সিডেন্ট, ঝগড়া, অশান্তি, দুরারোগ্য, ব্যাধি, লাইফে কি বলবো পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া, হেফাজত করে রাখা মানুষকে, যে সমস্যাগুলো, ছোট্ট একটা মূর্তি বাড়িতে বসান এবং পুজো করুন, প্রত্যহ পুজো করুন, প্রত্যেক দিন স্নান করান। এবারে আমি মেয়ে বলে করাবো না, আমি ছেলে বলে করাবো না, না এরকম কোনো ব্যাপার নেই, আপনি করান। এবং বাবা আলটিমেটলি, অনেকে বলেন যে দুটো শিবলিঙ্গ তিনটে, আপনি তো মানেটাও আলাদা করছেন, একটা লিঙ্গ রাখছেন, একটা শেষ নাগ রাখছেন। সেক্ষেত্রে আমার মনে হয় না বাকিরা কোনো রকম দ্বিমত করবেন। যদি করেন
আপনার যেটা ভালো চাইবে, মন চাইবে, আপনি সেটাই করবেন। আমার কাছে কোনো অসুবিধা নেই, সেটাকে রাখতে পারেন। এবং তাকে যদি সঠিকভাবে নিয়ম অনুযায়ী একটু 3 দিন পর পর পুজো করে দেখুন, আপনি দেখুন আপনার লাইফে সুখের বার্তা হাওয়া কোথাও না কোথাও উত্তর থেকে হলেও বইবে, ঠান্ডা হাওয়াটা। তো এটা যে বাস্তব। এবং আপনি ওই যে যেটা বলেন যে ক্রুশিয়াল বা ক্রিটিক্যাল ব্যাপারটার আপনার কোথাও একটা জাল ফেলে দেন যে এর বাইরে আর যে বলবো না বা যেতে দেবো না, ঠিক আছে। আপনি যেগুলো বললেন যে এদের টাইম ফ্যাক্টরগুলো জানুয়ারি অবধি ভালো নয়, আচ্ছা ভালো নয় মানে কত খারাপ? না, উনি যতটা মনে করতে পারেন, কারণ আমি তো কারণ মনে করাতে আটকাতে পারবো না। কারণ আমি যদি বলি যে শুধু শারীরিক জায়গাটাতে, আমার শারীরিক জায়গাটাতে আমাকে কি হসপিটালে যেতে হবে, এইবারে এই প্রশ্নের তো কোনো উত্তর নেই আমার কাছে। তো উনি যতটা মনে করতে পারেন ততটা মনে না করে খানিকটা মনে করুন যে আমাকে সাবধানে থাকতে হবে, ব্যাস হয়ে গেল। সতর্ক থাকতে হবে। আমি যেন কোনো কারণে বাথরুমে গিয়ে পাটা স্লিপ খেয়ে পড়ে গিয়ে পাটা না ভেঙে যায়। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি স্পেশালি তো এই জিনিসগুলো অনেকদিন আগে থেকেও বলেছি, এখনও বলছি। আচ্ছা, কুম্ভের ক্ষেত্রে বলা আছে, মিথুনের ক্ষেত্রে শারীরিক জায়গাটা পেন প্লাস হচ্ছে হয়তো দেখা গেলো ইউরিক অ্যাসিডের পেনটাই সাংঘাতিক বাড়লো, হাঁটা চলাটা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলো, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করুন, একটু সুস্থ থাকার চেষ্টা করুন, মিটে যাবে সমস্যা। হ্যাঁ, মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে তো এটাও বাস্তব যে আমরা বলি ঠিকই যে ডাক্তারবাবু বলেছেন যে কি হয়েছে, পেটের গন্ডগোল, গ্যাস্ট্রিক, খাওয়া দাওয়াটা ঠিক করুন, এত তেল ঝাল মশলা খাওয়া চলবে না, সবই খান কিন্তু হালকা খান, তাতে করে শরীর ঠিক হয় না। ওষুধও খেতে হয়, তার ওষুধের দরকারটা কেন, যে ওষুধ খেয়ে আগে যেটা খারাপ হয়ে রয়েছে ভাই সেটাকে তো ভালো করা যাক, তারপরে যে হুজুর আপনি যা বলবেন শুনবো, তো সেটার প্রয়োজন নেই কি? না, অবশ্যই। আমি তো ওর জন্যই বললাম যে সাবধানতাটা প্রয়োজন। সাবধানতা মানে আপনি যদি মনে করেন আমার বয়স হচ্ছে, আমাকে সাবধান থাকতে হবে, ব্লাড টেস্টটা 3 মাসে একবার করানোই উচিত, আপনাকে ডাক্তারের কাছে একবার যাওয়াই উচিত, গিয়ে একবার ফ্রি চেক আপ হলো আপনাকে করিয়ে নেওয়া দরকার, যে আমার কিছু হয়নি আমি জানি, তা সত্ত্বেও চেক আপ করাতে এসেছি, এটা তো কোথাও ভুল নেই। তো এই জিনিসগুলো আমার মনে একটু রিকোয়ারমেন্ট আছে লাইফে। আর জ্যোতিষীয় পার্ট অনুযায়ী আমি একটাই কথা বলি, আমি জাস্ট একটা ইঙ্গিত দিতে পারি। ইঙ্গিতের যখন আপনি সূচনা হবে না, তখন দেখবেন কিছু করার নেই। তার থেকে ভালো আগে থেকে আমার সতর্ক থাকাটা বেটার। তিরুপতি থেকে তারাপীঠ কয়েকশো কিলোমিটার, হাজারের উপর কিলোমিটার, প্রায় 4000 কিলোমিটার আপনি জার্নি করলেন, এবং তারাপীঠ থেকে সব শেষে যখন ফিরলেন, না আমি মাঝখানে এসেছিলাম বাড়িতেই, একদিন ওতে টায়ার্ডনেস যায় না, না একদমই যায় না, 4000 কিলোমিটার আবার বনবন করে ঘুরলেন, একবেলা বাড়িতে এসে পরের দিন আবার বেরিয়ে গেলেন, ও দিয়ে হয়। তো তার কতটা মানে শারীরিক অসুস্থ হলে? না, এক ফোঁটাও না, বিন্দু মাত্র কিছু হয়নি। স্পেশালি আমাদের একটা ভয় ছিল রাস্তাঘাটে, স্পেশালি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তায় অনেক সময় থাকে না যে পুলিশের হ্যারাসমেন্ট থাকে, এই থাকে ওই থাকে, আদার স্টেটে আপনারা কি করতে যাচ্ছেন, কোথা থেকে কোথায় গেছেন, কতগুলো স্টেট ছেড়েছেন। তো মানে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কলকাতা থেকে শুরু করে পুরো চেন্নাইয়ের এই নন্দ্রের বর্ডার পর্যন্ত কেউ একবারের জন্য দাঁড় করায়নি, জিজ্ঞাসা করেনি কোথায় যাওয়া হচ্ছে, কজন যাচ্ছেন, কোথা থেকে এসছেন, কিচ্ছু না। এই জার্নিটা কিন্তু আমি মনে করি এটা আমাদের কাছে একটা বড় পাওনা ছিল, আপনার জীবনের সেরা জার্নিগুলোর মধ্যে অন্যতম, অবশ্যই। আমি তার কারণ এত বড় জার্নি কেউ করেনি এখনো পর্যন্ত, এত বড় জার্নি এখান থেকে উড়িষ্যা হয়ে, উড়ি বাবারে, অন্ধ্র হয়ে, তামিলনাড়ু হয়ে, তামিলনাড়ু থেকে আবার অন্ধ্র ব্যাক করে মহারাষ্ট্র ছুঁয়ে, উড়ে বাবা, মহারাষ্ট্র থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ছুঁয়ে উড়িষ্যার দিকে ঢোকা, উড়িষ্যা কমপ্লিট করে বাংলা থেকে আবার বীরভূম। ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি অলমোস্ট ভারতবর্ষের 50% জার্নি করে ফেলেছেন, 50%। তো সুতরাং আমি যেটা গোড়াপত্তনই বলেছিলাম যে এই জার্নির জন্য কিন্তু আপনি বিখ্যাত হয়ে থাকুন, এবং আপনার স্পেশালি এর থেকেও হয়তো বড় একটা জার্নি সামনে হতে চলেছে, সেটা হচ্ছে ডিসেম্বরে, এবং সেখানে আমাদের বৃন্দাবন থেকে শুরু করে আরও লং বেশ খানিকটা ট্রিপ থাকবে, এবং সবকটা ভালো ভালো জায়গা যেখানে লোকে মানুষের মনোবাসনা পূরণের জন্য যায়। আগামী এপিসোডে অবশ্যই বলবো, অবশ্যই পরের এপিসোডে তাই নিয়ে আলোচনা করা যাবে। তবে যতটুকু উনি করে এসছেন ওনাকে স্পর্শ করে আনন্দ পাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।